সনদ সইয়ের একদিন আগেও কাটেনি মতভিন্নতা। সই করবে না বাম জোট, বিবেচনায় এনসিপি। অনড় অবস্থানে জামায়াত, ঝুঁকি নিতে চায় না বিএনপি। ফেব্রুয়ারিতেই ভোটের প্রত্যয় সরকারের। বাম গণতান্ত্রিক জোটভুক্ত আমরা এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না। একেবারে শেষ মুহূর্তে কিছু শঙ্কা আমাদেরকে তাড়িয়ে বেরোচ্ছে। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে। এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাকসুতে ভোট উৎসবের পর চলছে গণনা। বুথে চিরকুট ইস্যু ও ব্যালট সই না নিয়ে চলছে উত্তেজনা। ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপি ও শিক্ষকরা। আবারও শহীদ মিনারে অবস্থান। 3 দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। মিরপুরের রাসায়নিক গুদামের আগুন নিভিলেও বের হচ্ছে ধোঁয়া। বন্ধ আশেপাশের কারখানা, বিশেষ পোশাকেও ঢুকতে ব্যর্থ দমকল কর্মীরা। ঘোষণা দিয়েও ঢামেক থেকে হয়নি লাশ হস্তান্তর। এবং যাত্রী চাপ সামাল দিতে 1 ঘন্টা বাড়ছে মেট্রো চলাচলের সময়। রোববার থেকে সকাল 6টা 40 হতে চলবে রাত 10টা 10 মিনিট পর্যন্ত। নভেম্বরে ট্রিপ বাড়লে কমবে বিরতি। জুলাই সনদের একদিন আগেও কাটেনি মতভিন্নতা। সনদে স্বাক্ষর করছে না সব দল। পটভূমিতে সঠিক ইতিহাস তুলে না ধরায় সই না করার ঘোষণা দিয়েছে বাম জোটের 5 দল। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর করবে না গণফোরামও। সনদে সই করবে কিনা তা বিবেচনায় থাকার কথা জানিয়েছে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর সনদ স্বাক্ষর নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন রাজনীতিকরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে উৎসব মুখর নির্বাচন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের একদিন আগে ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক নেতৃত্ব দেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যা 6টায় শুরু হয়ে 1.5 ঘন্টা চলে বৈঠকটি। আলোচনা হয় জুলাই সনদ নির্বাচন সহ প্রাসঙ্গিক সব বিষয়ে। বৈঠকে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। বলেন, উৎসব মুখর ভোট করতে সব পদক্ষেপ নেবে সরকার। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে এটা উৎসবমুখর নির্বাচন হবে। বৈঠকে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন সীমাহীন নয়, ফেব্রুয়ারিতেই ভোট হতে হবে। নির্বাচন সামনে রেখে ঝুঁকি এড়ানোর তাগিদ দেন তিনি। মাননীয় উপদেষ্টা, আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল, আছে, কিন্তু এটা কন্ডিশনাল। আমাদের সমর্থন আরো অব্যাহত থাকবে, এটা সীমাহীন নয়। আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন, এটাই হচ্ছে কন্ডিশন। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন রাজনীতিবিদরা। 72-এর মূলনীতি না থাকা এবং সনদের পটভূমিতে সঠিক ইতিহাস উল্লেখ নিয়ে অভিযোগ করে সনদে স্বাক্ষর না করার কথা জানায় বাম গণতান্ত্রিক জোট। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সংবিধানের তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর না করার কথা জানায় গণফোরামও। আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। মুক্তিযুদ্ধের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা যদি সংবিধানের তফসিল থেকে বাদ দেওয়া হয় তাহলে গণফোরাম এই সনদে স্বাক্ষর করবে না। নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানায় ইসলামী আন্দোলন। আর সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না করায় স্বাক্ষর করার সিদ্ধান্ত বিবেচনাধীন থাকার কথা জানায় এনসিপি। জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না, সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে
জাতির কাছে ক্লিয়ার রুটম্যাপ তারা উপস্থাপন করবে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বাক্ষর করার ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে জামায়াত। আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব। সিগনেচারের ব্যাপারে মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলবেন। 15 অক্টোবরই শেষ হয়েছে ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ। 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পিআরও আগে গণভোট দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। ঐকমত্য না হওয়া বিষয়ে জনগণের সমর্থন নিয়ে আসার আহ্বান তার। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বিএনপি সবাইকে নিয়ে দেশ গড়বে বলে জানান মির্জা ফখরুল। আগামী নির্বাচনে ধানের শেষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। মিজানুর রহমানের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন ছুটে বেড়াচ্ছেন উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্ত। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট টানতে নিজ সংসদীয় আসনে গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে ঠাকুরগাঁও 1 আসনের গড়েয়া সহ বিভিন্ন ইউনিয়নের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপি মহাসচিব এ সময় বলেন, সাধারণ মানুষ অপেক্ষায় আছে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে। বিভেদ হিংসা পরিহার করে দেশটা নতুন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। হিংসার রাজনীতি এটা আমরা চাই না। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। সব রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে ঠিক করছে, ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে তার দেশটা ভালো চলবে। যেইগুলোতে সমস্ত দলগুলো এক হয়েছে, একমত হয়েছে, যারা গণভোট ও পিআর নিয়ে অযথা আন্দোলন করছে তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে বিভেদ তৈরি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। পিআরের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক। এদিকে আলাদা এক মতবিনিময়ে মির্জা ফখরুল বলেন, ব্যবসায়ী থেকে শুরু করে সেনাবাহিনীও নির্বাচনের মাধ্যমে দেশের অভিভাবক চায়। আমার সঙ্গে কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধানের কথা হচ্ছিল, তিনি বললেন তো উই আর গার্ডিয়ানলেস। ব্যবসায়ীরা বলতেছে, ভাই কবে নির্বাচনটা দিবেন? তারাও চায় যে দেশে একটা নির্বাচিত সরকার আসুক। এর আগে সুখানপুকুরি ইউনিয়নে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, এটাই তার শেষ নির্বাচন, তাই তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে বিএনপিকে ভোট দিতে সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি। এইবারই হয়তো আমার শেষ নির্বাচন, এই নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, দোয়া করবেন, ভোট দিবেন। নতুন দেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্তে গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আগামী নির্বাচনের অপেক্ষায় আছে। তাই রাজনীতিবিদদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, কোনো বিভাজন তৈরি না করে সেই নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে আহ্বান জানান। ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। চাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। তবে নির্বাচনে ছাত্রদল ও শিবির সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ বিভিন্ন প্যানেলের। ছাত্রদলের বিরুদ্ধে লোকজন জড়ো করা, মব সৃষ্টির চেষ্টা সহ বেশ কিছু অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। এদিকে এলইডি বন্ধ, 100 গজের মধ্যে প্রচারণা, কালি মুছে যাওয়ার অভিযোগ তোলে ছাত্রদল প্যানেল। অন্যদিকে শিবির ও ছাত্রদলের প্যানেলের বিরুদ্ধে জাল ভোট, অমোচনীয় কালি ব্যবহার সহ অভিযোগ করেছেন বাম সমর্থিত বৈচিত্র্যের ঐক্য প্যানেল। ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করা, কর্মকর্তাদের অস্বচ্ছ আচরণ সহ 9টি অভিযোগ তুলে অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল। আর অনিয়মের 10টি কারণ দেখিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেল। শত শত ছাত্রদল, যুবদলের কর্মী 1 নং রেলগেট সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে। প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বুথের 100 গজের মধ্যে কোনো প্রার্থীর যাওয়ার কথা না, কিন্তু আমরা দেখেছি সেই জায়গাগুলোতে বিভিন্ন প্রার্থী স্লিপ নিয়ে ঢুকে সেখানে তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এবং সেই জায়গায় ভোট চাচ্ছে।
যেটা একেবারেই অনুচিত ছিল। আমাদেরকে যে কালি দেওয়া হয়েছিল সেই কাগলিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছিল। যেমন আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, যখন ঘুরছি পর্যবেক্ষণ করলাম, তখন বিভিন্ন শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ দিচ্ছিল নির্বাচনের যে 100 গজের মধ্যে যে লাইনগুলো আছে সেখানে তারা ব্যালট স্লিপ বিতরণ করছে। এগুলো তো আসলে বিধির লঙ্ঘন, এবং বারবার যখন প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে অভিযোগ করা হচ্ছে তারা এগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করছে না। এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার এবং তারিফ রহমান। সরাসরি প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। আইসি ভবনে যে সোহরাওয়ার্দী হলের যে ভোট, সেই ভোটের গণনার কাজ কিন্তু এর মধ্যে শেষ হয়েছে, এমনটাই কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। এখন আসলে মূলত ওয়েমার শিটের যেই প্রক্রিয়াগুলো সেটি কিন্তু শেষ, এবং এখন ডেটা প্রসেসিংয়ের কাজ চলছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে করছি। এবং এখানে যারা তাদের সঙ্গে যখন এখানকার প্রার্থীদের সঙ্গে কথা হচ্ছিল, তারা আমাকে বলছিলেন যে তাদের কাছ থেকে তারা আসলে এই তথ্য পেয়েছেন। এবং এখানে বাইরে কিন্তু প্রার্থীরা যারা রয়েছেন, এই সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তারা কিন্তু বাইরে থেকে যে এলইডি স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে কিন্তু সার্বক্ষণিক এই ভেতরের অবস্থা কিন্তু পর্যবেক্ষণ করছেন। আমরা পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরও কিন্তু সতর্ক অবস্থান দেখতে পাচ্ছি, যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি যেন না হয় সেটাই। এবং যেমনটা বলছিলাম যে এরই মধ্যে কিন্তু একটি অনুষদের ফলাফল কিন্তু আমাদের হাতে এসেছে একটি জায়গায়। এর বাইরেও কিন্তু বিভিন্ন অনুষদে আলাদা পুরো ফলাফল গণনা শেষ হলে কিন্তু এই বিবিএ যে রয়েছে, অর্থাৎ সেখানে অডিটোরিয়াম থেকে সার্বিকভাবে পুরো যেই জায়গা রয়েছে পুরোটার আসলে ফলাফল ঘোষণা করা হবে। ঠিক সেখানটাতেই কিন্তু সেখানেও ভোট হয়েছে সারাদিন, সেখানে কিন্তু ফলাফল নিয়ে কাজ করছেন। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী তারিফ রহমান। আমরা চলে যাব তার কাছে। তারিফ, সেখানকার কি অবস্থা? চাকসু সংসদ নির্বাচনের ভোট গণনা কার্যক্রম প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে আসলে চলমান রয়েছে, এবং এটি আরও আসলে কয়েক ঘন্টা লাগবে বলে আমাদেরকে আসলে জানিয়েছেন নির্বাচন কমিশন থেকে। বলছেন যে এটি একটি বিশাল কর্মযজ্ঞ চলছে। সেই ভোট প্রধান কার্যক্রম শেষ হয় বিকেল 4টায়, এবং তারপরে আসলে বিকেল 6টার পর থেকে তারা আসলে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট পেপারগুলো এখন বিবিএ ফ্যাকাল্টির যেই রুম রয়েছে সেই রুমে নিয়ে আসে, এবং চাকসুর যেই ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো আসলে একটা প্যাকেট খুলে আসলে যে ওএমআর মেশিন রয়েছে সেই ওএমআর মেশিনে 200টি করে ব্যালট পেপার দিয়ে তারা আসলে এই যে গণনা কার্যক্রম করছেন। এবং আসলে মোট ভোটার যে 27,516 জন, বিশাল সংখ্যক ভোটারদের আসলে গণনা করার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমাদেরকে আরও জানিয়েছেন যে 26টি পদের বিপরীতে 415 জন প্রার্থী আসলে এই যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সেই কারণে আসলে তাদের একটু বেশি সময় আসলে লাগছে, যে আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে আসলে সেই কর্মযজ্ঞ আসলে দীর্ঘ সময় ধরেই চলছে। একের পর এক আসলে ব্যালট পেপারের যে বক্সে খোলা হচ্ছে, এবং সেই ব্যালট পেপারগুলোকে আসলে একত্রিত করে এরপরে হচ্ছে ব্যালটের যে বক্স রয়েছে সেখানে দেওয়া হচ্ছে, এবং সেখানে আসলে গণনা করে এবং খুব নিখুঁতভাবে আসলে তারা তাদের যে কার্যক্রমটি সেগুলো পরিচালনা করছেন। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের যেই কাঙ্ক্ষিত আসলে যে ফলাফল সেটি পাওয়ার জন্য, এবং প্রার্থীরাও অপেক্ষা করছেন আসলে দীর্ঘদিন তারা এই যে নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রম চলমান রেখেছেন সেই কার্যক্রম আসলে তারা শেষ করার এই যে ফলাফলের মধ্যে দিয়ে আসলে শেষ হবেন, এবং তারা আগামী 1 বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে প্রার্থীরা আসলে কাজ করবেন, এবং শিক্ষার্থীদের যে অধিকার আদায় তারা সবসময় সোচ্চার হয়ে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারিফ রহমান এবং আলামিন তুষার। কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপিও শিক্ষকরা। আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। 3 দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারকে বারবার আলটিমেটাম দিয়েও সাড়া না মেলায় পালন করছেন একের পর এক কর্মসূচি। বুধবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে বের হন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে এলে বাধা দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। পরে শাহবাগ মোড় অবরোধ করেন। তারা আমাদেরকে মারুক, পেটাক, গুলি করুক, আমরা বুক পেতে গুলি সহ্য করবো, তারপর আমরা হাসপাতাল ছাড়বো না। এমপিওভুক্ত শিক্ষকরা জানান সরকারের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও এর প্রতিফলন নেই। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমাদের চলতেই থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়েছি, কিন্তু সরকারের এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আশ্বস্ত করা হয় নাই। বারবার আমরা আশ্বাসে বিশ্বাসী নই, এবার পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়ে 2.5 ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়ে দেন শিক্ষকরা। সেখান থেকে আবারও শহীদ মিনারে অবস্থান নেন তারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের লাশ এখনও হস্তান্তর হয়নি। লাশ হস্তান্তরে ধীরগতির অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন নিহতদের স্বজনরা। এদিকে নিহত 16 জনের মধ্যে 6 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত হওয়া মরদেহের দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা বৃহস্পতিবার সিআইডির মালিবাগ কার্যালয়ে সংগ্রহ করা হবে। এরপর শুরু হবে লাশ হস্তান্তর প্রক্রিয়া। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামী, কেউ হারিয়েছেন নিজের ভাইকে। মিরপুরের আগুন কেড়ে নিয়েছে অনেকের স্বপ্ন, অনেকের বেঁচে থাকার শেষ আশ্রয়। মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের অনেকটা সময় পেরোলেও এখনও শুরু হয়নি লাশ হস্তান্তর প্রক্রিয়া। এতে ক্ষোভ জানান নিহতদের স্বজনরা। হারা বলতেছে 5 মিনিট 10 মিনিট এরকম করে দিন তো আজকে কাবার হয়ে গেল। আমরা কালকে তো মনে করেন দেশের তো আইসা মনে করেন সারা তো ঘুমই হয় নাই, কিছুই হয় না। হারা আমাদের ভালো মন্দ কিছু জানাই না। কালকে সকাল 11টায়, আজকে রাত্রে 11টা হইতেছে। এখন পর্যন্ত তারা আমাদেরকে খালি 3বার 4বার মেডিকেলে আসছি। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের লাস্টে পাচ্ছে না, লাস্ট আসে না কি ওইটা বলতেছে না। যে লাস্টে যে দিবে কখন এটাই আমরা জানতে চাইতেছি বারবার, কিন্তু এইটারই তো উত্তর পাইতেছি না। এদিকে 6টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্নের কথা জানিয়েছে সিআইডির ফরেনসিক বিভাগ। বুধবার সিআইডি জানায় বাকি মরদেহগুলোর ময়নাতদন্ত বৃহস্পতিবার সম্পন্ন হবে। আজকে যেহেতু পোস্টমর্টেম হয়েছে এবং ডেড বডির নমুনা সংগ্রহ করা হলো, এগুলো ডিএনএ প্রোফাইল হবে এবং একই সাথে এই ডেড বডিগুলো যে সকল দাবিদারদের তাদের ডিএনএ নমুনা আগামীকালকে আমাদের ফরেনসিক ডিএনএ ল্যাব সিআইডি ঢাকার যে মালিবাগ যে ফরেনসিক ল্যাব আছে সেখান থেকে সংগ্রহ করা হবে। এদিকে মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন নিভলেও ধোঁয়ার কারণে বিশেষ পোশাক পরেও গোডাউনের ভেতরে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিস সদস্যরা। ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হওয়ায় আশেপাশের গার্মেন্টস কারখানাও বন্ধ রাখা হয়েছে। গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের, কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রোববার থেকে 1 ঘন্টা বাড়ছে মেট্রো চলাচলের সময়। ডিএমটিসিএল জানিয়েছে সকাল 6:40 থেকে মেট্রো রেল চলবে রাত 10:10 পর্যন্ত। নভেম্বরের ট্রিপ বাড়লে বিরতি কমবে বলেও জানানো হয়। প্রায় 2.5 বছরের বেশি সময় ধরে রাজধানীতে যাত্রী পরিবহন করছে দ্রুতগতির বাহন মেট্রো রেল। যানজট থেকে বাঁচতে অনেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে মেট্রো রেলে চলাচল করে থাকেন, তাই প্রতিনিয়তই বাড়ছে চাপ। বাড়তি যাত্রী চাপ সামাল দিয়ে সেবার মান বাড়াতে মেট্রো রেলের সময়সূচিতে পরিবর্তন আনছে ডিএমটিসিএল। সকালে বর্তমান সময়ের চেয়ে 8 ঘন্টা আগে মেট্রো রেল চলাচল শুরু হবে, আর রাতে এখনকার সময়ের চেয়ে 8 ঘন্টা বেশি চলবে। এ সিদ্ধান্তে খুশি যাত্রীরা। আধা ঘন্টা আগে যেটা বললেন তাহলে আমাদের জন্য আসলে খুবই সুবিধা হয়। শিডিউল বাড়বে, যত ট্রিপ বাড়বে আমাদের যাতায়াতের জন্য আরেকটু সহজ হবে। আগামী রোববার থেকে নতুন সময়সূচিতে মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। পাশাপাশি ট্রিপের সংখ্যাও বাড়ানো হবে। থেকে যেমন লাস্ট ট্রেন সে যেত 9টা, সেটা এখন লাস্ট ট্রেন ছাড়বে 9:30-এ। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে আসতো 9:40-এ,
সেটা চলে আসবে এখন 10:10 চলে আসবে। আগে যে ট্রিপ সংখ্যা ছিল তার থেকে আরও 7টা ট্রিপ আমাদেরকে বাড়তি চালানো হবে, আবার কি আমরা চালাবো যাত্রীদের সুবিধার জন্য। মেট্রো রেলে দৈনিক গড়ে 4.5 লাখ যাত্রী চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ শুরু হলে যাত্রী সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ 3 গোয়েন্দার শ্রেষ্ঠ ও খ্যাতনামা লেখক রকিব হাসান মারা গেছেন। বুধবার কিডনির ডায়ালাইসিস চলাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। রকিব হাসান বাংলাদেশের কিশোর সাহিত্যকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার বিখ্যাত গোয়েন্দা সিরিজ 3 গোয়েন্দার মাধ্যমে। 80-র দশকের শেষ দিকে প্রকাশিত এই সিরিজ অল্প সময়ে দেশের তরুণ পাঠকদের হৃদয়ে স্থান করে নেয়। রকিব হাসানের জন্ম 1950 সালের 12 ডিসেম্বর। কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি। দেশের বাইরের খবর। পাকিস্তান ও আফগান তালেবান প্রশাসনের মধ্যে 48 ঘন্টার যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি। মঙ্গলবার দেশ দুটির উত্তর পশ্চিম সীমান্তে আবারও গোলাগুলি হয়। হামলায় অন্তত 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করছে তালেবান সরকার। আহত হয়েছেন শতাধিক মানুষ। অন্যদিকে পাকিস্তানের চামান সীমান্তে গুলি বিনিময়ের সময় পাকিস্তানি 4 নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বুধবার স্থানীয় সময় ভোরে পাকিস্তান সেনাবাহিনীর ড্রোন হামলার ভিডিও প্রকাশ করে ইসলামাবাদ। এতে দেখা যায় স্পিন বোলদাক সীমান্তে আফগানিস্তানের তালেবান বাহিনীর এক সাঁজোয়া যান ও সীমান্ত পোস্টে বোমাবর্ষণ করছে পাকিস্তানি ড্রোন। বিস্ফোরণের পর ধোঁয়া ছড়িয়ে পড়ে সীমান্ত জুড়ে, হতাহত হন বহু মানুষ। অন্যদিকে পাকিস্তানের চামান সীমান্তে কাস্টমস পয়েন্টের কাছে যাত্রীরা অপেক্ষারত অবস্থায় গোলাগুলির সময় 4 জন আহত হন। অবশেষে বুধবার সন্ধ্যায় 48 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। ইসলামাবাদ জানায় উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সীমান্ত ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে কাজ করবে। তালেবান মুখপাত্র এক্সে পোস্ট করে পাকিস্তানের হামলাকে অযৌক্তিক ও উস্কানিমূলক আখ্যা দেন। যুদ্ধবিরতির ঘোষণার আগে দুই দেশের সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে পড়ে এবং দুপাশে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে যায়। এর আগে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয় বৃহস্পতিবার আফগানিস্তানের তালেবান তাদের সীমান্তে প্রথমে হামলা চালায়। যদিও ইসলামাবাদী শনিবারে হামলা চালিয়ে উস্কানি দিয়েছে বলে দাবি করে তালেবান প্রশাসন, আর এতে প্রাণ হারান বহু মানুষ। এক সময়ের মিত্র পাকিস্তান ও আফগান তালেবানের সম্পর্কের অবনতি শুরু হয় 2021 সালে তালেবানের কাবুল দখলের পর। ইসলামাবাদ অভিযোগ করে আফগানিস্তান থেকেই পাকিস্তান বিরোধী জঙ্গি হামলার পরিকল্পনা করা হচ্ছে, তবে তালেবান বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।